হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেট নিয়ে। কিন্তু আগামীকালের মার্কেটে যাওয়ার আগে বর্তমান সময়ের যে পরিস্থিতিটা সেটা নিয়ে একটু কথা বলে রাখি। আজকে 3 তারিখ অর্থাৎ 3rd ফেব্রুয়ারি, আগামীকাল 4th ফেব্রুয়ারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ইলেকশনের রেজাল্ট বেরোনোর একটা ব্যাপার রয়েছে। অর্থাৎ আমাদের যে স্টেট ইলেকশন হলো সেই ইলেকশনের একটা রেজাল্ট বেরোতে চলেছে আগামীকাল। তো এটা নিয়ে অনেকের বিভিন্ন জনের বিভিন্ন রকমের একটা কিউরিওসিটি আছে যেটা মার্কেটের ওপর কতটা ইম্প্যাক্ট পড়তে চলেছে। প্রথম কথা বলে রাখি, এটা আমরা প্রত্যেকেই জানি যে এই ইলেকশনটা এই দুটো যে পার্টি লড়ছে, মেনলি বাইপোলার ইলেকশনই বলা যায়, অনেক পার্টি থাকলেও কিন্তু এই দুটো যে পার্টি লড়ছে এই ইলেকশনটা দুজনের জন্যই বেশ ভালো রকমের একটা ভাইটাল জায়গা। কেন না, তার কারণ হচ্ছে এই ইলেকশনটা যদি বিজেপির পক্ষ থেকে আমি বলি, তাহলে ইলেকশনটা যদি বিজেপি জেতে তাহলে এইটাকে ইউজ করে তারা পরবর্তীকালে নেক্সট ইউপি বা আদার যে সমস্ত স্টেটগুলো আসছে সেখানে বিজেপি যে একটা অপরাজেয় সেই জিনিসটা প্রমাণ করতে সক্ষম হয়ে যাবে এবং এইটারই কিছুটা ডিভিডেন্ড তারা পেতে চলেছে নেক্সট যে সেন্ট্রাল ইলেকশন হবে সেই জায়গাটায়। এবং এটা একটা পুরো দেখতে গেলে ক্যাসকেডিং এফেক্ট নিয়ে আসবে পুরো বিজেপির জন্য এবং সেটা তারা জানে। তার জন্যই তারা এই ইলেকশনটার উপর ফুল এফর্ট দিয়েছে বা টোটালি ফোকাস ছিল, কোনো জায়গা থেকেই কোনো পয়েন্ট অফ ভিউ থেকে তারা ফোকাস সরেনি। উল্টো দিক থেকে দেখতে গেলে টিএমসির জন্য, তাদের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট ইলেকশনটা। যে কোনো ইলেকশন যে কোনো পার্টির জন্যই ইম্পর্ট্যান্ট হয়, কারণ সেটাই তাদের অন্তিম পরীক্ষা অ্যাকচুয়ালি। তো এটা এই কারণেই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এখানে মমতা ব্যানার্জি কতটা কারিশমা রয়েছে সেই জিনিসটা প্রুভ করার একটা বিষয়। তাছাড়াও টিএমসিও যে অপরাজেয় তার যে একটা দুর্ভেদ্য মানে প্রাচীর তারা গড়ে তুলেছে বা তাদের যে একটা বড় রকমের ক্যাডার বেস রয়েছে সেটা প্রুভ করার জন্য, এবং তার সাথে তারা যে সমস্ত আইডিওলজি বা যে থিঙ্কিংটাই তারা বিলিভ করে সেটাকে প্রুভ করার জন্য, বা একটা বেশ বড় সংখ্যক মাসও আছে যারা এই পার্টিটাকে সাপোর্ট করে এবং তারা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছে। অনেকটা পার্টি রয়েছে সোসাইটির যারা একদমই বেনিফিটেড হয়নি। তো আমি কোনো পলিটিক্যাল কনভারসেশনে যাচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে দুটো পার্টির জন্যই ইম্পর্ট্যান্ট। এখন আমি এই বিষয়ে কোনো স্পেকুলেশনেও যাচ্ছি না যে কোন পার্টি জিতবে না জিতবে ইত্যাদি ইত্যাদি, কারণ এগুলো করাটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে স্টক মার্কেট রিলেটেড বিষয়গুলো নিয়ে কথা বলা এবং তার সাথে ফাইন্যান্স রিলেটেড বিষয়গুলো নিয়ে কথা বলা। এখন প্রচুর স্টক মার্কেটের চ্যানেল থেকে শুরু করে আপনি যদি ইউটিউব দেখেন, সমস্ত জায়গাতেই এই টাইপের প্রচুর ব্যক্তিত্ব আছেন যারা বিভিন্নজন বিভিন্নভাবে এই ইলেকশনটাকে রিলেট করার চেষ্টা করছেন মার্কেটের সাথে, বাট এই ইলেকশনটার সাথে মার্কেটের কোনো সম্পর্ক নেই। ওকে, তো যারা এই জিনিসটা করছেন সেটা সম্পূর্ণভাবে একটা স্পেকুলেশন। এই ইলেকশনটার রেজাল্টের কোনো ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে পড়বে না। ওকে, তার কারণ হচ্ছে এটা যথেষ্ট ক্ষুদ্র একটা পরিসর, যা পুরো ইন্ডিয়ার রেসপেক্টে, এটা ইন্ডিয়ার কোনো জেনারেল ইলেকশন বা সেন্ট্রাল ইলেকশন নয়। এটা সম্পূর্ণভাবে একটা ছোট্ট ইলেকশন বলা যেতে পারে। পুরো মানে ইন্ডিয়ার যে ডাইনামিক্স, সেই ডাইনামিক্সের রেসপেক্টে ডেফিনেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের যে পার্টি বসে রয়েছে অর্থাৎ বিজেপি, তার জন্য এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে অতটাও বড় ইম্প্যাক্টফুল ইভেন্ট নয়। তো আমার মনে হয় না কোনোভাবেই এই ইলেকশনটার কোনো রকম মানে প্রেশার বা কোনো কিছু পড়তে চলেছে মার্কেটে। তো একদমই পড়বে বলে আমার মনে হয় না। যে জিনিসটার জন্য ইম্প্যাক্ট পড়তে পারে সেটা হচ্ছে আগামীকালের গ্লোবাল কিছু নিউজ এবং তার সাথে আমাদের দেশের কতগুলো ইম্প্যাক্টফুল নিউজ। তো সেই বিষয়টা নিয়ে আমি এরপরে ধীরে ধীরে ডিসকাশনটা করি। প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি গ্লোবাল পার্সপেক্টিভ থেকে, ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যে 14 পয়েন্টের একটা পিস প্ল্যান দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে, এবং যাতে করে এই পিস প্ল্যানটা অর্থাৎ শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তিটা যাতে সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে হয়, এটা এসছে তেহরানের তরফ থেকে। এবং এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্প এখন রিভিউ করছেন। তিনি কি বলবেন, অর্থাৎ আমেরিকার সাথে ইরানের যে শান্তি চুক্তি সেটা আদৌ হবে নাকি হবে না, সেই বিষয়টা কিন্তু ইম্প্যাক্টফুল একটা পজিশন তৈরি করবে আগামীকালের মার্কেটের জন্য। এখন বিষয় যেটা, সেটা হচ্ছে এর প্যারালালি আরেকটা নিউজ আছে। সেই নিউজটা হচ্ছে ইউক্রেনের যে স্ট্র্যাটেজিক ড্রোন রয়েছে সেটা রাশিয়ার যে অয়েল যে রিফাইনারিজ রয়েছে সেই রাশিয়ান অয়েল রিফাইনারিজের ভিতরে গিয়ে একটা অ্যাটাক করেছেন এবং এটা রাশিয়ার ভিতরে
1500 কিলোমিটার ভিতরে গিয়ে এই অ্যাটাকটা করেছে, এবং যে অ্যাটাকটার ফলে রাশিয়ার মধ্যে একটা কালো বৃষ্টি যেটা হয়, তেলের যে বৃষ্টি, সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং তার ফলে প্রচুর ট্যুরিস্ট স্পটেও ক্ষতি হয়েছে রাশিয়ার। এখন এই দুটো নিউজকে যদি আমরা পাশাপাশি রাখি, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অয়েল প্রাইসের শুট আপ হওয়ার চান্সেস বাড়ছে, অর্থাৎ অয়েল প্রাইস বাড়ার একটা চান্স রয়েছে, রাইট? কিন্তু যদি ইরানের এই শান্তি চুক্তিটা ডোনাল্ড ট্রাম্প অ্যাকসেপ্ট করে নেয়, বা তিনি এখানে কিছু পয়েন্ট যদি তিনি এগ্রি করে নেয়, যেটা আজ রাত্রিবেলায় তিনি করতে পারেন, বা আগামীকাল ভোরবেলা নাগাদ তিনি করলেন, বা আমাদের মার্কেট খোলার আগে তিনি একটা টুইট করলেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি হয়, তাহলে এইটার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্টও মার্কেটে আসতে পারে। তো একদিক থেকে দেখতে পাচ্ছি পুরো বিষয়টা এখন যেটা চলছে সেটা হচ্ছে ক্রুড অয়েল কেন্দ্রিক। রিসেন্টলি আমাদের গভর্নমেন্টও ইলেকশন মিটে যাওয়ার পরে কমার্শিয়াল গ্যাসের প্রাইস বাড়িয়েছে। আগামী দিনে আমরা পেট্রোল ডিজেলের প্রাইস বাড়তে দেখব। কিচ্ছু করার নেই গভর্নমেন্টের। যদি এখানে ক্রুড অয়েলের প্রাইস ইন্টারন্যাশনালি যদি 120, 150 এই লেভেলে যদি পৌঁছে যায়, অর্থাৎ এই টাইপের যে নিউজগুলো রয়েছে সেগুলোর কিন্তু বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে। বিষয়টা হচ্ছে আপনি কি করে ট্রেড করবেন, আপনি কিভাবে ট্রেড করবেন না, আগামীকাল সকালে যখন মার্কেটটা ওপেন হচ্ছে আপনি সেই অবস্থায় দেখবেন যে অয়েল প্রাইস কত পার্সেন্ট উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। যদি এক্ষেত্রে অয়েল প্রাইসকে আপনি দেখতে পান আগামীকাল সকালে ক্রুড অয়েল প্রাইস অনেকটা ডাউন, এবং ডোনাল্ড ট্রাম্পের কোনো নিউজ এসছে, আমাদের মার্কেটের মধ্যে একটা বুলিশ ট্রেন্ড পাওয়ার প্রবাবিলিটি বা চান্সেস বেড়ে যাবে। আর যদি দেখা যায় যে না, এখান থেকে কোনো নিউজ আসেনি, তাহলে আমাদের মার্কেট আমাদের অপশন চেন যেভাবে বিন্যাস করা আছে সেই অনুযায়ী রিয়্যাক্ট করবে, সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাশন করছি। আর যদি দেখা যায় যে এখানে বেশ বড় রকমের একটা নেগেটিভ নিউজ আছে, তাহলে আমাদের মার্কেটের মধ্যে একটা পতন অবশ্যম্ভাবী আগামীকালের মার্কেটে। তো পুরো বিষয়টা নির্ভর করছে ইলেকশনের ওপর নয়, ক্রুড অয়েল এবং ডোনাল্ড ট্রাম্প কি ঘটনাটা ঘটাচ্ছেন তার ওপর। কারণ ক্রুড প্রাইস যথেষ্ট ভালো একটা জায়গার মধ্যে গিয়ে কনসলিডেট করছে, ওই 120 থেকে 90-এর মধ্যে। যদি আমরা দেখি 120 ছাপিয়ে যাচ্ছে, কারেন্সি যেটা রয়েছে আমাদের দেশে সেই কারেন্সি অনেকটা পরিমাণ ফল করছে, অর্থাৎ 95-এর উপর উঠে যাচ্ছে, 95, 50, 96-এর কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য যথেষ্ট নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। সিচুয়েশনটা পুরোপুরিভাবেই একটা ইন্টারন্যাশনাল সিচুয়েশন। তো ডোমেস্টিক্যালি কোনো স্টেট ইলেকশনের দিকে না তাকিয়ে এই জিনিসটার দিকে যদি আপনি নজর রাখেন, আপনি আগামীকাল সকালে বেনিফিটেড হবেন। সেকেন্ড বিষয় হচ্ছে গোল্ডের যে একটা রিকভারি আমরা দেখেছি, এই পিস চুক্তি বা শান্তি চুক্তিটা হতে যাবে সেই একটা হোপ থেকে। কারণ ক্রুড অয়েল প্রাইস যদি ডাউন হয় এবং শান্তি চুক্তি যদি হয় এবং অ্যাব্রাপ্টলি যদি ডাউন হয়, তাহলে আমরা গোল্ড প্রাইসকে শুট আপ করতে দেখতে পাবো মার্কেটে। ওকে, সেকেন্ড বিষয় হচ্ছে যে নিউজটা বা যে বিষয়টা আগামীকালের মার্কেটের জন্য সবথেকে বড় ইম্প্যাক্ট নিয়ে আসবে, সেটা হচ্ছে এই 100% এফডিআই অন ইন্স্যুরেন্স সেক্টর। ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্স্যুরেন্স সেক্টরকে বুস্ট করার জন্য 100% এফডিআই আনতে চলেছে, এবং সেটা পুরোপুরিভাবে অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এই বিষয়টা যেহেতু ইম্প্যাক্ট ফেলতে চলেছে মার্কেটের মধ্যে, তাই আমরা আগামীকাল ইন্স্যুরেন্স সেক্টরের যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেইগুলোর দিকে নজর রাখার চেষ্টা করব। কি কি শেয়ার? এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ, এসবিআই লাইফ, ম্যাক্স ফাইন্যান্সিয়াল লাইফ, স্টার হেলথ ইন্স্যুরেন্স এবং অ্যালাইড ইন্স্যুরেন্স, জেএফএসএল, বাজাজ ফিনসাপ, আদিত্য বিড়লা ক্যাপিটাল। এই সমস্ত শেয়ারগুলোর দিকে, অর্থাৎ ফাইন্যান্সের যে ইন্স্যুরেন্স সেক্টরটা সেটার দিকে নজর রাখা উচিত। নজর রাখার মানে এই নয় যে সকালবেলায় গিয়েই আপনি বাই করতে শুরু করে নেবেন বা আপনি সঙ্গে সঙ্গে সেল করতে শুরু করে নেবেন, এটা একদমই নয়। এই স্টকগুলোর মধ্যে এই নিউজটার প্রভাবে রিয়্যাক্ট করার চান্সেস প্রবল, এবং যদি এই রিয়াকশনটা হয়, আপনি আপনার ইন্ট্রাডে প্লেলিস্ট ফলো করুন, আমার যে ইন্ট্রাডে প্লেলিস্ট আছে, বা আপনি আপনার যে টেকনিক্যাল সেটআপ আছে সেই সেটআপটাকে ইউজ করে আপনি এই সমস্ত স্টকগুলোর মধ্যে গিয়ে
ট্রেড করতে পারেন আপনার সেট আপ অনুযায়ী, টেকনিক্যাল সেট আপ অনুযায়ী। এইগুলো ওয়াচ লিস্টে রাখার কথা আমি বললাম। ব্লাইন্ড বাইয়ের কথা বা আমি বলেছি উঠবে সেই জন্য উঠবে তার কথা আমি একদমই বলছি না। আমি নিউজটা আপনাকে বললাম, তার ইম্প্যাক্টটা কি হতে পারে সেটা বললাম। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, 37,500 কোটি টাকার কোল গ্যাসিফিকেশনের পুশ গভর্নমেন্ট দিয়েছে, রাইট? অর্থাৎ এই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের কোল ইন্ডিয়া এবং এনএলসি ইন্ডিয়া এই দুটো শেয়ারের ওপর এর প্রভাব থাকছে। আগামী দিনে এই বিষয়টা অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট একটা মুভমেন্ট দিতে পারে। কোথায় না, এলএনজি, ইউরিয়া প্রোডাকশন এবং ক্রিটিক্যাল যে সমস্ত কেমিক্যালস রয়েছে এই জায়গাটার ওপর। এবং এই যে গ্যাসিফিকেশন, এই গ্যাসিফিকেশনটা এক্সপেক্ট করা হচ্ছে যে সমস্ত জায়গাগুলোই দেবে সেটা হচ্ছে এনার্জি, মাইনিং এবং তার সাথে ফার্টিলাইজার সেক্টরের মধ্যে। এই কয়েকটা জায়গায় কিন্তু এর বড় ইম্প্যাক্ট আসতে চলেছে, কারণ গভর্নমেন্ট ইম্পোর্টের জন্য যে সমস্ত কেমিক্যালগুলোকে ইম্পোর্ট করতো ফার্টিলাইজার বা এই সমস্ত সেক্টরগুলোর জন্য, সেগুলো কোলের গ্যাসিফিকেশন করে গভর্নমেন্ট ইউজ করতে চলেছে। তো এই টাইপের একটা ফান্ড গভর্নমেন্ট দিতে চলেছে আগামী দিনে, যে কারণে এই শেয়ারগুলোর দিকেও আপনি নজর রাখার চেষ্টা করুন। নেক্সট যে বিষয়টা, নিফটির অপশন চেন। অপশন চেনে আমরা যেটা দেখতে পাচ্ছি, 24,000 স্ট্রাইক প্রাইসে নিফটি দাঁড়িয়ে আছে। এই দিকে যদি দেখি 23,000-এ বড় রেজিস্ট্যান্স, 23,500 মিডিয়াম টার্ম রেজিস্ট্যান্স, আর নিয়ারেস্ট রেজিস্ট্যান্স নিয়ারেস্ট সাপোর্ট, এগুলো প্রত্যেকটাই সাপোর্ট। নিয়ারেস্ট সাপোর্ট বলতে গেলে 23,800-র কাছাকাছি, রাইট? তো এই যে স্ট্রাইক প্রাইসগুলো আছে, এই স্ট্রাইক প্রাইসগুলোর দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট স্ট্রাইক প্রাইস হচ্ছে 24,000। এখানে কল রাইটারের অ্যাডিশন হচ্ছে নাকি পুট রাইটার অ্যাডিশন হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। যদি কল রাইটারের অ্যাডিশন হয় মার্কেট ফল করবে, যদি পুট রাইটারের অ্যাডিশন হয় মার্কেট রাইজ করবে। তবে মার্কেটের যদি রাইজ করতে হয় তাহলে এর পর অনেকগুলো রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে, 24,200, 24,300, 24,500 ইত্যাদি বিভিন্ন রকম পরপর রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। তো আপসাইডে যাওয়াটা খুব টাফ। যদি আপসাইডে যায় সেটা খুব চপি আপসাইড হতে চলেছে, কোনো নিউজের ইম্প্যাক্টে অর্থাৎ পি স্টকের ইম্প্যাক্টে হওয়া উচিত ডাউনসাইড বা এর মধ্যে রেঞ্জ বাউন্ড, অর্থাৎ নিউট্রাল টু বিয়ারিশ কাইন্ড অফ একটা মার্কেট আমরা দেখতে পেতে পারি, প্রোভাইডেড 24,000-এর যে স্ট্রাইক প্রাইস কোন দিকে অ্যাডিশন হচ্ছে এবং আগামীকাল সকালে কি নিউজটা আসছে সেই নিউজটার ইম্প্যাক্টটা কিন্তু আপনাকে দেখতে হবে। একদমই স্টেট ইলেকশন দেখে বা সেই ইলেকশনের রেজাল্ট দেখে ব্লাইন্ডলি ট্রেড করতে যাবেন না, আপনার কিন্তু লস হওয়ার চান্সেস অনেক বেশি। এনিওয়েজ, আমি নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সপ্তাহে কোন কোন ইভেন্টগুলো রয়েছে। মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। মানডে আমাদের এইচএসবিসি ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা রিলিজ করছে ইকোনমিক পার্সপেক্টিভ থেকে। ওয়েডনেসডে এইচএসবিসি কম্পোজিট অ্যান্ড সার্ভিস পিএমআই রিলিজ করছে। আর ফ্রাইডে নন ফার্ম পেরোন বা আনএমপ্লয়মেন্ট রেটের যে ইনফরমেশনগুলো সেগুলো রিলিজ করছে। তো এটা ইউএসের ডেটা, এর ভিত্তিতে শুক্রবার দিন রাত্রে গোল্ডের মধ্যে একটা শর্ট টার্ম মুভমেন্ট হতে পারে। যারা কমোডিটি ট্রেডার তারা এই বিষয়টা অ্যাক্ট করতে পারেন শুক্রবার দিন রাত্রিবেলায় অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন ইউএসএর ডেটাটা রিলিজ করবে। এছাড়া এই দুটো ডেটার ওপর অর্থাৎ মানডে এবং ওয়েডনেসডে এই দুটো ডেটারও ভালো রকম ইম্প্যাক্ট করতে চলেছে মার্কেটের মধ্যে। তো এই হচ্ছে টোটাল নিউজ। আগামীকাল সকালে কোন শেয়ারগুলোর দিকে নজর রাখবেন বা কিভাবে ইন্ডেক্স যারা ট্রেড করছেন কোন কোন বিষয়গুলো দেখা উচিত সেগুলো প্রত্যেকটা নিয়ে ডিসকাশন করলাম। আজকের ভিডিওটাকে আরেক থেকে বেশি দীর্ঘায়িত করছি না, এই জায়গাতেই ভিডিওটা স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।